আসসালামু আলাইকুম। বেশ কয়েকবার আমি আপনাদের সামনে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টি আলোচনা করতে আগ্রহ দেখিয়েছি, আপনারাও শুনেছেন, সেই জন্য ধন্যবাদ। বিষয়টাকে কি একটু বড় পরিসরে আমরা ভাবতে পারি কি না, যে কোয়ান্টাম ফাউন্ডেশন কিংবা আরও বেশ কিছু প্রতিষ্ঠান হয়তো বলেন যে এই প্রোগ্রামগুলো লাইফ স্কিলের প্রোগ্রাম। লাইফ স্কিল বলতে আমরা বুঝিটা কি, যে জীবনযাপনের জন্য কিছু দক্ষতা বাড়ানো দরকার। এই দক্ষতা বাড়ানো জীবনযাপনের প্রয়োজনে, এবং কেন? টোটাল ফিটনেসের জন্য। টোটাল ফিটনেস অর্থাৎ সম্পূর্ণ সুস্থ থাকা এবং ফিট থাকা। কি প্রয়োজন এই ফিটনেসের? একটা বাক্য আমরা ছোটোবেলার থেকেই শুনে আসি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জীবনযাপনে সেই জিতে যায়, সেই এটাকে দক্ষতার সাথে পার হতে পারে, যে নাকি সবটুকু ফিট, সবটুকু উপযোগী, সবটুকু যার দক্ষতা আছে, সেই জীবন যুদ্ধে জয়ী হয়। এইটাকে উপলক্ষ করেই আমরা বলি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং এটা সবাই মেনে নেয় যে যিনি উপযোগী তিনিই জয়ী হন। তাহলে প্যালিয়েটিভ কেয়ার এই বিষয়টা কি একটা লাইফস্টাইল? এটা কি জীবনযাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপযোগী দক্ষতা? অনেকেই হয়তো একটু থমকে দাঁড়াবেন যে লাইফ স্কিলের কোন পর্যায়ে জায়গাটা আমরা ফেলব। আমরা যদি একটু এইভাবে চিন্তা করি, একটি জীবন মানে হচ্ছে একটি জন্ম, এবং জন্মের পর থেকে পুরো যাত্রাপথটা, ভ্রমণটা চলছে, এটা জীবনযাপন। কিন্তু আপনার উদ্দেশ্য কি? আপনি শেষ পর্যন্ত কোথায় যে পৌঁছেছেন, শেষ কিন্তু আমরা চাই অথবা না চাই, শেষ শব্দটি হচ্ছে মৃত্যু। রবীন্দ্রনাথ বলেছেন যে মরণ বলে আমি তোমার জীবন তরি পাই। তার মানে হচ্ছে যে এটা আমাদের ভালো লাগুক চাই না লাগুক, শেষটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু কি একটি ঘটনা, নাকি একটি প্রক্রিয়া, নাকি একটি দর্শন? চট করে প্রথমেই মনে হবে যে এটি একটি ঘটনা। পত্রিকায় ওঠে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ একটি মুহূর্ত মাত্র, এই ক্ষণ মাত্র। আপনি যদি এরকম 100টা মৃত্যুকে নিয়ে একটি গবেষণা করি আমরা, তাহলে দেখা যাবে মাত্র 100টার ভিতরে 10 থেকে 12টি মৃত্যু হঠাৎ কিন্তু বাকি 85টা মৃত্যু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, বেশ অনেক দিন ধরে অথবা অল্প কিছুদিন ধরে, বেশ খানিকটা ভুগে ভুগে সেই শেষ ঘটনাটি ঘটল। তাহলে পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু একটি প্রক্রিয়া, এবং একেবারে শয্যাশায়ী হয়ে গেছেন, আমরা বুঝতে পারছি যে তিনি আর উঠবেন না, তিনি শেষ যাত্রায় ঢুকে পড়েছেন। এই সময় থেকে কিন্তু মৃত্যুটা শুরু হয়ে যাচ্ছে, এবং আমরা চিকিৎসকরা এটাকে বলি অ্যাক্টিভলি ডাইং ফেজ। অ্যাক্টিভলি ডাইং ফেজ হয়তো কয়েকদিনের হতে পারে, কিন্তু যখন আমরা বুঝতে পারছি উনি আর কথা বলছেন না, উনি আর নড়াচড়া করছেন না, না শ্বাস প্রশ্বাস চলছে, হৃৎপিণ্ড সচল, আমরা কিন্তু বুঝতে পারছি আমরা উনি চোখ বন্ধ করে ফেলেছেন, সমস্ত কর্মক্ষমতা কমে গেছে। এই জায়গাটাকে আমরা বলি যে সক্রিয়ভাবে মৃত্যুর যাত্রা শুরু করেছেন।
কিন্তু তার আগেও কি উনি বহুদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন? 1 বছর 2 বছর? এই সময়টাকে আমরা বলি এন্ড অফ লাইফ, জীবনের প্রান্তিক সময়। তাহলে পরে এবার আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু একটি ঘটনা নয়, মৃত্যু একটি প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ার ছোটও হতে পারে, বড়ও হতে পারে, কিন্তু একটি বেশ বড় একটি প্রক্রিয়া। এটি কি একটি দর্শন? এই জায়গাটা একটু আমাদের বোঝা ভালো। ধরুন আমরা জীবনকে যদি একটি সঙ্গীতের সাথে তুলনা করি, একটি কম্পোজিশনের সাথে তুলনা করি, তাহলে পরে আপনি একটি কম্পোজিশন, একটি মিউজিককে তখনই চমৎকার বলেন যখন মিউজিকটা, পুরোটা মিউজিক ভালোভাবে চলল এবং শেষটাও খুব চমৎকারভাবে শেষ হলো, তখনই আপনি বলেন যে আহা কি চমৎকার। কিন্তু শুধু শেষটা ভালো হয়েছে, পুরো মিউজিকটা তেমন কিছু হয়নি, আপনি কি তাকে চমৎকার বলবেন? বোধহয় অবশ্যই না। আবার আপনি যদি দেখেন যে প্রথম থেকে মিউজিকটা ভালোই চলেছে, সুন্দর চলেছে, কিন্তু শেষে এসে খুব ছন্দপতন হয়ে গেল, আর ভালো লাগলো না, তখনও কি আপনি চমৎকার বলবেন না? তাহলে পরে একটি মিউজিক কম্পোজিশন তখনই চমৎকার হয় যখন প্রথম থেকে শেষ পর্যন্ত এটি ভালোভাবে সম্পন্ন হয়। একটি জীবনকে যদি আমরা সেইভাবে তাকিয়ে দেখি, তাহলে পরে যেমন শেষটা শুধু ভালো হলেই পুরো জীবনটা ভালো হয়ে গেল না, ঠিক তেমনি শুধু পুরো জীবনটা ভালো হয়েছে কিন্তু শেষে গিয়ে একেবারেই যে ভোগান্তি, কষ্টের মধ্যে দিয়ে গেছে, সেটাও কিন্তু কাম্য না। এবং সেই জন্যই আজকাল যারা প্যালিয়েটিভ কেয়ারকে সংজ্ঞায়িত করতে চাচ্ছেন, তারা বলেন যে প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে লিভিং ওয়েল অ্যান্ড ডাইং ওয়েল, ভালোভাবে বাঁচা এবং ভালোভাবে চলে যাওয়া পৃথিবী থেকে। একটা ছোট্ট উদাহরণ দিই। রিগ্রেট, অনুতাপ করা। বেশিরভাগ মানুষ পৃথিবীতে স্থান, কাল, পাত্র ভেদে যারা মারা যাচ্ছেন, তাদের উপর একটা গবেষণায় দেখা যায় যে সবচেয়ে কমন ফ্যাক্টরটা হচ্ছে অনুতাপ, রিগ্রেট। আহা, আমি যদি এটা না করতাম তাহলে ভালো হতো। এই যে অনুতাপ করা, এই রিগ্রেটটা পৃথিবী জুড়েই সবারই শেষ সময়ে এটা ভেতরে আসে। এখন আপনি দেখেন, তাই যদি হয় তাহলে পরে এই রিগ্রেট অথবা অনুতাপ আপনার একটি ভালো মৃত্যুকে একটু মাঝখানে ব্যাঘাত ঘটালো। সেটাই যদি আমি মেনে নিই, তাহলে পরে ভালো মৃত্যুর একটি জায়গা হতে হবে যে আপনি ভালোভাবে জীবনটা যাপন করা হয়েছে কিনা, অনুতাপ কম হচ্ছে কিনা, রিগ্রেটটা কম হচ্ছে কিনা। এবং সেই জন্যই আমরা বলি যে প্যালিয়েটিভ কেয়ার ইজ নট অনলি ডাইং ওয়েল বাট ইজ অলসো অ্যাবাউট লিভিং ওয়েল। আমি যদি আবার বাংলায় বাক্যটি উচ্চারণ করি যে প্যালিয়েটিভ কেয়ার এই বিষয়টি শুধু ভালোভাবে মৃত্যুবরণ করা নয়, ভালোভাবে জীবনযাপনকেও কিন্তু করতে চাচ্ছে। এটা কি একটি রাজনৈতিক কথা? এটি কি একটি ধর্মীয় কথা? এটি আসলে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। যে ব্যক্তি জীবন ভালো তখনই হবে যখন আপনি ভালোভাবে বাঁচলেন এবং ভালোভাবে মারা গেলেন। এই ভালোভাবে বাঁচার জন্য আপনার যে দক্ষতাগুলো প্রয়োজন, সেইটাকে আমি যদি লাইফ স্কিল বলি, যেমন একটি সুস্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজন, তেমনি একটি সততার সাথে জীবনযাপন করা একটি প্রয়োজন, তেমনি একটি মানসিক প্রশান্তি একটি প্রয়োজন, আধ্যাত্মিক শান্তি একটি প্রয়োজন। এবং সারা জীবন যদি আপনি চর্চাটা করেন, তাহলে পরে আপনি হয়তোবা আশা করতে পারেন যে আপনার পরিণতিটিও ভালোভাবেই হবে। একটি প্রশ্ন আসতেই পারে যে মানব সভ্যতার ইতিহাস এত পুরনো, আমি আপনাদের সাথে এর আগে প্যালিয়েটিভ কেয়ার ইতিহাস নিয়ে কথা বলেছি, যে এত পুরনো জিনিস হঠাৎ করে
আলোচনার মাঝে চলে আসার প্রয়োজনটা কোথায়? প্রয়োজন একটি জায়গায় আছে, যে আমরা যতক্ষণ পর্যন্ত এই প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আবেগকে, প্রয়োজনীয়তাকে জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি আধুনিক জীবনযাপনের সাথে, আধুনিক মানে সমকালীন জীবনযাপনের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। যেমন ধরুন, একটি মানুষ ভয়ঙ্কর ব্যথায় কষ্ট পাচ্ছে, একটি মানুষ খুব শ্বাসকষ্টে ভুগছে, একটি মানুষ ভয়ঙ্করভাবে বমি করছে। এই জায়গাগুলো প্রতিকার করার জন্য, এই জায়গাগুলো যাতে, এই কষ্টগুলো যাতে না হয়, সেই কষ্টগুলো কমানোর জন্য আমাদের তাহলে জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ যে জায়গাগুলো অর্জিত হয়েছে, সেই জায়গাগুলো প্রয়োগ করতে হবে। এখানে আবেগের তেমন কোনো ভূমিকা নাই। আমাদের জানতে হবে যে আমরা কিভাবে এই উপসর্গগুলোকে কমাবো। এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণার দক্ষতাকে যদি আমরা এই প্রশমন সেবার সাথে সমন্বিত না করতে পারি, তাহলে পরে আমরা এটাকে আধুনিক প্যালিয়েটিভ কেয়ার বলতে পারি না। আবার যদি নাকি এর সাথে মানবিক মূল্যবোধ, মমতা যদি একসাথে না হয়, তাহলেও পরেও কিন্তু আপনি এই চলে যাওয়ার সময়কার যে পরিচর্যা, তাকে আপনি বলতে পারছেন না যে এটা উপযোগী। তাহলে পরে আমরা বলি কম্পিটেন্স অ্যান্ড কম্প্যাশন, দক্ষতা এবং মমতা, এই দুটোর সম্মিলিত রূপ দিয়েই কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ারের মূল জায়গাটি। এবং আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে, যেখানে আমরা হাসপাতালকে কেন্দ্র করে যে গড়ে ওঠে, সেই হাসপাতাল ছোট হোক বড় হোক, বিশাল বিত্তশালী হাসপাতাল হোক, অথবা একেবারেই থানা হেলথ কমপ্লেক্স হোক, আপনি যেখানেই বলুন না কেন, আমার কিন্তু ওই দুটো জিনিস একসাথে প্রয়োজন পড়ে, কম্পিটেন্স, কম্প্যাশন। দুটো সমন্বয় না হলে কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা সার্থক হয় না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে ধারাটিকে আমরা আঁকড়ে ধরছি পৃথিবীতে, এটাকে সাধারণত বলা হয় গ্যালেনীয় চিকিৎসা ব্যবস্থা। এবং এটা প্রায় খ্রিস্টাব্দ প্রথম 200 বৎসরের ভেতরেই এই গ্যালেন ভদ্রলোক, একজন রোমান সাম্রাজ্যের একজন গ্রিক চিকিৎসক, দার্শনিক এবং সার্জন, সেখান থেকেই শুরু হয়েছে বলে ইতিহাস সাক্ষী দেয়। এখান থেকে এই 2024 যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই 2300 বৎসরের যে অর্জিত জ্ঞান, এটাকেই কিন্তু আমরা বলছি যে আধুনিক জ্ঞান। এই পুরো জ্ঞানটাকে সমন্বয় করতে চাচ্ছি আমরা এই পরিচর্যা এবং সেবার যত্নের ভেতরে, যেটা নাকি চলে যাওয়ার সময়কার সেবা যত্ন। আসলে প্রয়োজন পুরো চিকিৎসা ব্যবস্থার মধ্যেই দক্ষতা এবং মমতাকে সমন্বয় করার জন্য, কিন্তু এই জায়গাটায় বেশ খানিকটা ঘাটতি দেখা যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে, এবং ঘাটতির জায়গাটা পূরণ করার জন্যই কিন্তু আমরা প্যালিয়েটিভ কেয়ারকে আশ্রয় করে এগোতে চাই। সেই জন্য আপনি ওই জায়গাটা আবার ফিরে আসি যে আপনি প্যালিয়েটিভ কেয়ারকে ইচ্ছা করলে খুব ছোটোভাবে দেখতে পারেন। একটি ছোট্ট ক্যানভাসে আপনি আঁকতে পারেন যে একটি মানুষ যিনি আর বেশি দিন বাঁচবেন না, তার ভোগান্তি এবং যন্ত্রণা কমানোর জন্য যে বিজ্ঞানটি, তাকে আমি প্যালিয়েটিভ কেয়ার বলছি। আবার আপনি এই আলোচনাটাকে যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে এই শেষ সময়ের সেবা পরিচর্যাকে অবলম্বন করে কিন্তু আমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রাটিকে সুন্দর করতে চাচ্ছি, ভালো করতে চাচ্ছি।
তাহলে পরে প্যালিয়েটিভ কেয়ার দাঁড়িয়ে আছে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে অভাবগুলো, সেই অভাবগুলোর উপরে, এবং তার শেষ লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে পুরো সেবা পরিচর্যাকে দক্ষতা এবং মমতার সাথে সমন্বয় করার। সেই দিক থেকে দেখতে গেলে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে একটি ধারণা, সম্যক ধারণা অবশ্যই প্রয়োজন পড়ে এবং একটি এসেনশিয়াল লাইফ স্কিল বলে আমরা এটাকে ভাবতে পারি। ধন্যবাদ।